গত 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় 25-26 অর্থবর্ষে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটের সমর্থনে আমাকে সুযোগ দেওয়া বলার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, 32,423.44 কোটি টাকার বাজেট। গতবার যে বাজেট পেশ করেছিলেন 2024-25 অর্থবর্ষে 27,804.67 কোটি টাকার বাজেট। অর্থাৎ অঙ্কের হিসাবে আমরা যদি দেখি 4,618.77 কোটি টাকার বেশি বাজেট এবার উনি পেশ করেছেন। এবং এই বাজেটকে তাই আমরা বলবো এক বাক্যে যে সর্বস্পর্শী বাজেট, যে বাজেটের মধ্য দিয়ে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষের কথা মাথায় রেখে আগামী দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের যে স্বপ্ন দেখছেন, সেই বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে, কারণ এখানে এমন কোনো দপ্তর নেই যে বাজেটের আগে উনি প্রতিটি দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে, তার আগে সেক্রেটারি লেভেলে অফিসারদের সঙ্গে আলোচনা করে, যেটা বরাবরই হয়ে থাকে, এই বাজেট উনি প্রস্তুত করেছেন। এবং কোন দপ্তর যেন কোনো দিকে বঞ্চিত না হয়, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের যে অগ্রগতি সেটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিশা এই বাজেট তৈরি করা হয়েছে এবং গত 21 তারিখে সেটা পেশ করা হয়েছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট যদিও আমাদের বিরোধী দলের সদস্যরা নেই, প্রধান যে বিরোধী দল সিপিআইএম এর বন্ধুরা, বিরোধী দলনেতা তার বক্তব্য পেশ করেছেন বাজেট অধিবেশনের বাজেট পেশ করার পর। উনার বক্তব্যে উনি, যদিও আমরা বুঝতে পারি উনার দলের বাধ্যবাধকতা রয়েছে, উনি কিন্তু বলেছেন যে এই যে বাজেট কিছুটা হলেও অর্থমন্ত্রী চেষ্টা করেছেন প্রলেপ যাতে কিছুটা হলেও দেওয়া যায়। অর্থাৎ এই বাজেটকে উনি গ্রহণও করতে পারছেন না, আবার এই বাজেটকে উনি ফেলতেও পারছেন না। আজকে তাই উনাদের বিগত দুদিন ধরে যে অনুপস্থিতি, সেটাই প্রমাণ করে যে বাজেটের বিরুদ্ধে কথা বলার ওনার কাছে কোনো রসদ নেই, উনার দলের বিধায়কদের কাছে কোনো রসদ নেই। তাই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে উনারা ওয়াকআউট করেছেন এবং গণতন্ত্রের পীঠস্থান হিসাবে এই বিধানসভায়, যেখানে আগামী 1 বছর রাজ্য কি করে পরিচালনিত হবে, এই বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে ওনারা ওয়াকআউট করেছেন এবং আজ পর্যন্ত ওনারা ফাউলের বাইরে রয়েছে। আমরা এটাকে তীব্র ভাষায় আমরা বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি। এবারকার বাজেট আত্মনির্ভর ত্রিপুরা করার বাজেট। আমরা এক সময় শুনতাম, এখানে বিরোধী দলের খুব পুরনো সদস্য সম্মানিত গোপাল রায়ও আছেন, যে ত্রিপুরা রাজ্য 90:10 রেশিওতে চলে। অর্থাৎ 90% অর্থ আসবে কেন্দ্রীয় সরকার থেকে, আমাদের যে স্টেট রেভিনিউ, আমাদের যে ইনকাম, সেটা হচ্ছে 10%, 10%। দীর্ঘদিন এই জিনিসগুলো শুনতেই কিন্তু আমরা
এবং আমরা যারা এখানে বিরোধী দলের বিধায়কদের বাইরে ট্রেজারি বেঞ্চে যারা সদস্যরা বা মন্ত্রীরা আমরা আছি, আমরা একটা বদ্ধমূল ধারণায় ছিলাম যে আমাদের রাজ্যে রাজস্ব বলতে কিছু নেই, লিমিটেড সোর্স অফ আর্নিং। কেন্দ্রীয় সরকার যদি আমাদেরকে না দেন তবে আমরা রাজ্য এগিয়ে নিয়ে যেতে পারবো না, রাজ্যের উন্নয়ন ধারাকে আমরা অব্যাহত রাখতে পারবো না। পয়েন্ট অফ অর্ডার করুন। চেয়ারম্যান সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী খুব গুরুদার, খুব ভালো বলে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে যে কতগুলি স্পন্সর স্কিম আছে 1910, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে ইনকাম 13% ইন্ডিয়ান আর 77% আমাদের না 87%। আমি আপনাকে বলে দিচ্ছি, একটু শুনবেন, প্লিজ হ্যাভ পেশেন্স, একটু কমপ্লিট করে শুনুন, তারপরে যদি আমার ভাষণকে আপনি অ্যাকসেপ্ট করেন করবেন, বা আমি যে তথ্য দেব আমি এই বইয়ের বাইরে কিছু বলবো না, এই বাজেট বইয়ের বাইরে আমি কিছু বলবো না। লেট ইট বি চ্যালেঞ্জ। যদি এমনই হয়, আমি বলছি আপনি একটু ধৈর্য ধরে শুনুন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছে, চার্ট 1, হাউ দ্য রুপি কামস, এখানে একটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে যে আমাদের কি কি ভাবে অর্থ আসে এবং পরের পাতায় আছে কি কি ভাবে আমাদের অর্থ যায়। আমাদের যে টোটাল বাজেট 32,000 কোটি টাকার উপর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটে দেখানো হয়েছে যে স্টেট শেয়ার অফ ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্সেস এন্ড ডিউটিস, অর্থাৎ আমরা যেটাকে শেয়ার অফ ট্যাক্সেস বলি, কেন্দ্রীয় সরকার থেকে যেটা আমরা পাই আমাদের জিএসটি বাবদ, সারা দেশে যে টোটাল জিএসটি আসে তার 41% জিএসটি ভারত সরকার সমস্ত রাজ্যকে ডিস্ট্রিবিউট করে দেয়, আর 49% জিএসটি ভারত সরকার তার নিজের কাছে রেখে দেয়। আমাদের এই 41% জিএসটি 0.78% জিএসটি আমাদের রাজ্য সরকার আমরা পাই। এই জিএসটি মিলিয়ে আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, আমাদের যে ট্যাক্স রেভিনিউ, সেটা মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের জিএসটি বাবদ আমরা 11,152.75 কোটি টাকা পাচ্ছি। আমরা আমাদের ওন ট্যাক্স রেভিনিউতে 4,010 কোটি টাকা পাচ্ছি, আর ওন যে নন ট্যাক্স রেভিনিউ তার সাথে 504 কোটি টাকা পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রায় 16,000 কোটি টাকার উপর টোটাল বাজেটের মধ্যে আমাদের হচ্ছে নিজস্ব স্টেট রেভিনিউ, আমাদের নিজস্ব ইনকাম। কারণ কেন্দ্রীয় সরকার যেটা আমাদেরকে জিএসটি থেকে দিচ্ছে, এটা আমাদের নিজস্ব ইনকাম। আমাদের যে স্টেট ওন সোর্স রেভিনিউ, সেটা আমাদের নিজস্ব ইনকাম, এবং আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, সেটাও আমাদের নিজস্ব ইনকাম। তো স্বাভাবিকভাবে যে 16,000 কোটি টাকার উপর যে টোটাল কিউমুলেটিভ অ্যামাউন্ট আমরা পাচ্ছি, সেটা আমাদের নিজস্ব ইনকাম। 48% হচ্ছে আমাদের টোটাল বাজেটের উপর আমাদের নিজস্ব ইনকাম। তার বাইরে তো আমাদের সেন্ট্রালের যে স্পন্সর্ড স্কিমগুলো, সেগুলো রয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি মাননীয় সদস্যকে এটাই বলবো, যেটা আমি বলার চেষ্টা করেছি, যে ডায়াগ্রামে আছে আপনি দেখবেন যে আমাদের 34.86% হচ্ছে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের স্টেট ওন যে সোর্স নন ট্যাক্স রেভিনিউ 1.58%, আমাদের স্টেট ওন ট্যাক্স রেভিনিউ হচ্ছে 12.53%। এই টোটালটা মিলিয়ে আমাদের 48% হচ্ছে নিজস্ব রেভিনিউ। অর্থাৎ এটা আমরা হরফ করে বলতে পারি যে আমাদের রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছি। আমাদের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা 1,77,000 টাকা ছাপিয়ে গেছে, স্বাভাবিকভাবে এটাই ইঙ্গিত করে যে ত্রিপুরা রাজ্য আগের মতো অবস্থানে নেই। ত্রিপুরা রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভরতার দিকে যাচ্ছি, এবং ত্রিপুরা রাজ্যে নিজস্ব যে সোর্স
তার যে বৃদ্ধি পেয়েছে, জিএসটির ইনকাম বৃদ্ধি পেয়েছে, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ যেটা বৃদ্ধি পেয়েছে, সেটাই প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের অংশীদার হিসেবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে এটা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে করা হয়েছে। হেলথ, এডুকেশন, এগ্রিকালচার প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এখানে উপজাতি অংশের আমার অনেক বন্ধুরা এখানে আছেন যারা বলেছে যে এডিসি কে আরো অর্থ প্রদান করতে হবে, এবং আমরাও সহমত পোষণ করি যে ত্রিপুরা রাজ্যের যদি অগ্রগতি করতে হয় তবে এডিসি কে বাদ দিয়ে কোনো অবস্থাতেই হবে না, উপজাতিদের উন্নয়ন না করে হবে না। 2017-18 সালে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের বাজেট কত ছিল? 382 কোটি টাকা। এবার ট্রাইবাল ওয়েলফেয়ারের বাজেট 1372 কোটি টাকা। তার বাইরে আমাদের ট্রাইবাল যে সাবপ্ল্যান, যে টাকা শুধুমাত্র ব্যয় করা হবে ট্রাইবালের উন্নয়নের জন্য, তার পরিমাণ হচ্ছে 7148 কোটি টাকা শুধু সাবপ্ল্যান। ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের জন্য 46 কোটি টাকা, প্রিমিটিভ গ্রুপ 57 কোটি টাকা, টোটাল 8625 কোটি টাকা আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য আমরা রেখেছি, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে উপজাতিদের উন্নয়নে সেই টাকা খরচা হবে। তার বাইরে 640 কোটি টাকা উপর ডাইরেক্ট এডিসি কে দেওয়া হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, আমাদের বাজেটে একটা বিশাল অংশ উপজাতিদের উন্নয়নে সেখানে খরচ করা হচ্ছে, এবং আগামী দিনে আমরা জাতি, জনজাতি, উপজাতি প্রত্যেকে মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, বিকশিত ত্রিপুরা তৈরি করব, এবং ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর সঙ্গে এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উন্নয়নের নিরিখে আমরা এগিয়ে যাব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব, মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই বাজেটে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় ক্লাস 11, ক্লাস 12 ছাত্র ছাত্রীদের জন্য আমাদের যে সাব ডিভিশন রয়েছে, 23টা সাব ডিভিশন, সেই 23টা সাব ডিভিশনের মধ্যে কোচিং সেন্টার করা হবে, একটা প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ 11 এবং 12 এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। 12 পরীক্ষার পর অনেক পরীক্ষার্থীরা নিট দেবে, জেই মেইনস দেবে, অ্যাডভান্স পরীক্ষা দেবে, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেবে, যাতে আগামী দিনে তার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তার জন্য কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আর আগরতলা শহর সদর মহকুমায় যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তার জন্য 3টে কোচিং সেন্টারের প্রস্তাব সেখানে রাখা হয়েছে। অর্থাৎ 22টা সাব ডিভিশনে থাকবে একটা করে কোচিং সেন্টার, আর মহকুমায়, সদর মহকুমায় থাকবে 3টা কোচিং সেন্টার। টোটাল 25খানা কোচিং সেন্টার ত্রিপুরা রাজ্যে ছাত্র ছাত্রীদেরকে সেখানে কোচিং প্রদান করবে, যাতে আগামী দিনে তারা শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বরাবর বলে এসেছি, আইজিএম, জিবি, ওই কাঞ্চনপুর, সাবরুম, ধর্মনগর, উদয়পুর, বেলোনিয়া থেকে রোগীদের লাইন এখানে লেগে থাকে, কারণ এগুলো হচ্ছে রেফারেল হসপিটাল। চিকিৎসা পরিষেবার জন্য, আরোগ্য লাভের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে পিএইচসির সংখ্যা বাড়াতে হবে, প্রাইমারি হেলথ সেন্টারের সংখ্যা, কমিউনিটি হেলথ সেন্টারের সংখ্যা বাড়াতে হবে,
সাব ডিভিশনাল হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, ডিস্ট্রিক্ট হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে। তবে রোগীর যে প্রেশার এই আইজিএম এবং জিবিতে সেটা কমবে। গ্রামীণ মানুষ যদি সেই সুযোগ সুবিধাগুলো পায়, স্বাস্থ্য পরিষেবা যদি ঢেলে সাজানো যায়, তবে আগরতলায় রোগীর প্রেশারটা কম থাকবে। তার বাইরে আগরতলাতে বিভিন্ন ক্রিটিক্যাল যে সার্জারিগুলো আমরা দেখেছি বিগত দিনে, যেগুলো স্বপ্নের মতো ছিল মানুষের কাছে, বাইপাস সার্জারি, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট, সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমাদের জিবি হাসপাতালে প্রদান করা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এটা জনদরদী সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা প্রতি বছর আমাদের রাজ্যের মানুষ যারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হয়েছে বিগত দিনে, তাদেরকে প্রদান করা হচ্ছে। মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রধানতায় মাননীয় চেয়ারম্যান মহোদয়। স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজিয়ে যাতে ত্রিপুরা রাজ্য থেকে বাইরে রেফারের সংখ্যা কমে যায়। আমরা দেখি প্রতি বছর ফার্স্ট ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার, এই স্কিমের আন্ডারে অনেক রোগী রাজ্যের বাইরে রেফার নিয়ে চলে যায়, রাজ্যের টাকা বাইরে চলে যায়। রাজ্যের টাকা রাজ্যে রাখতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের মানুষের টাকা যাতে রাজ্যের মানুষের কাছে থাকে, সেই সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেখানে বৃদ্ধি করা হচ্ছে। প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, এদের সংখ্যা বৃদ্ধি করে হেলথের যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বৃদ্ধি করা, সেখানে পরিকল্পনা এই বাজেটে রাখা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমাদের এগ্রিকালচার সেক্টর, ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। আমরা দেখেছিলাম কোভিড-19 সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে স্তব্ধ করে দিয়েছিল মাননীয় চেয়ারম্যান মহোদয়। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, কৃষকরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এবং এই কৃষকদের যদি কৃষি কাজে আমরা যদি উৎসাহ প্রদান করতে না পারি, তবে আমাদের দেশের অগ্রগতি, আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছিলাম কোভিডের সময় সমস্ত কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। কৃষকদেরকে কৃষিকাজ করতে সেখানে ছাড় দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের অর্থনীতি, মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন, কৃষকদের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নীতির আওতায় 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন এবং 842 কোটি 62 লক্ষ টাকা ডাইরেক্ট বছরে 3 বার 2,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে সেখানে প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধুরা, শুধু তাই নয়, প্রতি বছর 2 বার খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা অব্যাহত রেখেছি এবং আমরা ত্যাগকরীর ভাষায় সেখানে ঘোষণা করছি, বাজেটে বলা হয়েছে যতদিন আমাদের সরকার থাকবে কৃষকদের কাছ থেকে এমএসপি রেটে সে ধান প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ থাকবে। এবার কারো এই বন্যার ফলে ত্রিপুরা রাজ্যের ধান অনেক কম হয়েছে, 17,000 এমপি, তারপরও ধান 23 টাকা দরে আমরা ক্রয় করতে পেরেছি রাজ্যের কৃষকদের কাছ থেকে। 445 কোটি টাকা এখন পর্যন্ত ধান আমরা ক্রয় করেছি ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে। 1,17,000 কৃষক সেখানে বেনিফিটেড হয়েছেন এবং প্রায় 2.5 লক্ষ এমপির কাছে ধান আমরা ক্রয় করতে পেরেছি আমাদের সরকার গঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে। এটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একদিকে পিএম কিষাণ, একদিকে কৃষকদের কাছ থেকে ধারে ক্রয়, কৃষক দপ্তরের তরফ থেকে বিভিন্ন সাবসিডাইজ রেটে সমস্ত কিছু প্রদান করা, বিনামূল্যে প্রদান করা, ভারতবর্ষের কৃষক এর সঙ্গে ত্রিপুরা রাজ্যের কৃষকদেরকেও অনুপ্রেরণা যোগাচ্ছে। আজকে দেখবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনিও যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন বা যারা গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছে, আগে কৃষকদের সেখানে উৎসাহ হারিয়ে ফেলেছিল কৃষিকাজে সেখানে ধান উৎপন্ন করতে, কারণ সরকারের তরফ থেকে ধান ক্রয় করার কেউ ছিল না। কৃষক সভাকে দিয়ে মিছিল মিটিং করানো হতো, মিছিলের লম্বা লাইন করানো হতো,
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তোলা হতো, সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, কিন্তু কেউ ক্রয় করার কেউ ছিল না, কৃষকদের চোখের জল মুছার কেউ লোক ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকার বারবার বলেছে তদানীন্তন সরকারকে যে আমরা ক্রয় করব না, রাজ্য সরকারকে ক্রয় করতে হবে, আমরা রিইনভার্সমেন্ট করব, তোমরা যত খুশি ধান ক্রয় করতে পারো, আমরা রিইনভার্সমেন্ট করব। তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি, কৃষকদেরকে ভুল বুঝিয়ে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করেছে, পার্টি শুরুতে ভিড় জমিয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা দেখো এই ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই সিদ্ধান্ত আমাদের জারি রাখতে হবে। আমাদের সরকার যতদিন আছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা জারি রাখবো। আগামী দিনগুলোতে আজকের এই বাজেটে যে আমাদের পেশ করা হয়েছে সেই বাজেটে সেই কথা বলা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো স্বাভাবিকভাবে বিরোধীদের কোনো বক্তব্য নেই। আমি একটা কথা বলেছিলাম যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, ত্রুটি ধরে অভ্যস্ত, যারা খোলা জলে মাছ ধরে অভ্যস্ত, তারা বরাবর স্বর্গে গেলেও দুষ্কৃতি ধরবে, খোলা জলে মাছ ধরতে চাইবে। আজকে বিরোধীরা যে ভূমিকা তারা পালন করেছে বিগত 2-3 দিন ধরে, মোস্ট আনডেমোক্রেটিক ম্যানারে যে কোনো একটা সাধারণ ইস্যুকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর, এটা আমি উনার সৌজন্যতা বলবো, বড় মানুষের পরিচয়, মানসিকতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র এগুলো চলতে থাকে লোকসভায়, বিধানসভায়। আমরা দেখেছি মোদীজি যখন প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার, বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বন্ধুরা লোকসভাকে স্থবির করে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আলোচনা করা যেতেই পারে, কিন্তু এসে কি বলবেন? এমন বাজেট পেশ করা হয়েছে, প্রতিবাদ করার সেখানে কোনো স্থান নেই, বিরোধিতা করার কোনো স্থান নেই। তাই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে দিশাহীন বাজেট, এই বাজেট জনবিরোধী বাজেট। তবে জনবিরোধী কেন? কি করলে জনগণের পক্ষে হতো? এই যে স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তবে আপনারা চান না এই সিদ্ধান্তগুলো হোক? যদি সিদ্ধান্তগুলো না থাকতো তবে হয়তো জনবিরোধী বাজেট হতো আপনাদের মধ্যে। এই সিদ্ধান্তগুলো হয়েছে, মানুষের কাছে যেতে পারছেন না, পাহাড়ে ঢুকতে পারছেন না, সমতলের মানুষ আপনাদেরকে সমর্থন করছে না, প্রতিটি নির্বাচনে সারা রাজ্যে, সারা দেশে গোহারা হারছেন, প্রতিটি রাজ্যে হারছেন, মানুষ আপনাদেরকে বর্জন করেছে। তাই আপনারা গণতন্ত্রের পীঠস্থান আমাদের এই বাজেট সেশনে বিধানসভার ভেতর আপনারা এই সেশনকে বয়কট করেছেন, যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। আগামী দিনেও আপনাদেরকে সঠিক জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই বাজেট সেশন থেকে সেটা বলে দিয়ে যেতে চাইছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আমি বলবো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবারকার বাজেট। যারা মানসিকভাবে দিব্যাঙ্গ তাদের ভাতা 2000 টাকা বেরিয়ে 5000 টাকা করা হয়েছে। এটা একটা বিশাল দিক, মানবিক দিক। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী, শুধু তাই নয়, যতদিন ত্রিপুরা রাজ্য থাকবে, ভারতবর্ষ থাকবে, গণবিবাহ কেউ কোনদিন কল্পনা করতে পারেনি যে সরকারের তরফ থেকে গণবিবাহ প্রদান করা হবে। প্রতিটি কন্যার জন্য 50,000 টাকা এবারকার বাজেটে সেখানে রাখা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। প্রতিটি কন্যার জন্য অন্তোদয় পরিবার 50,000 টাকা জন্ম হবে, অন্তোদয় পরিবারের সেই কন্যাকে 50,000 টাকা প্রদান করা হবে, বাজেটে প্রভিশন রাখা হয়েছে। কল্পনা করতে পারে বিরোধীরা? শুধু কেন্দ্রীয় বঞ্চনা, ভাতা কত ছিল? 200 টাকা। ক্যাবিনেট মিটিং এ কি হতো? 100 টাকা বাড়তো, 200 টাকা বাড়তো, 300 টাকা বাড়তো। 18 সালের নির্বাচনের আগে আমরা ভীষণ ডকুমেন্টে বললাম যে আমরা 2000 টাকা করব। কি বললে? যে কোত্থেকে টাকা দেবে? বললেই হবে নাকি? আমরা দিতে পারিনি, তোমরা কোত্থেকে দেবে? আমাদের মানসিকতা রয়েছে, সেটাই আমরা প্রমাণ করেছি। প্রথমে 700 থেকে 1000 টাকা,
এবং মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী 2000 টাকা করে দিয়েছেন। আর এবারকার সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই ভাতা মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে তত্ত্বাবধানে দিব্যাঙ্গদের জন্য 5000 টাকা করা হচ্ছে। যারা মেন্টালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদেরকে 5000 টাকা করে প্রদান করা হবে। গণবিবাহ প্রদান করা হবে। অন্তোদয় পরিবারে জন্মগ্রহণ করলে 50,000 টাকা তাদেরকে ফিক্স করে রেখে দেওয়া হবে। 18 বছর হবে, সেই টাকা নিয়ে সে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করতে পারবে, তার জীবন সুন্দর করতে পারবে। এটা হচ্ছে প্রো পিপল বাজেট। যে বাজেটকে বিরোধিতা করা মানে ত্রিপুরা রাজ্যের জনগণকে বিরোধিতা করা। ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের এই বাজেট অধিবেশন থেকে আমি সেটা বলতে চাইছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার যে দপ্তর, আমি ট্যুরিজম নিয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ট্যুরিজমে যে অর্থ রাখা হয়েছে, গত বছর থেকে আমাদের অর্থ সেখানে ধরা হয়েছে, তার নাই আমি আপনাকে অবগত করতে চাইছি আপনার মাধ্যমে যে এক্সটার্নালি এডেড ফান্ড, কেন্দ্রীয় সরকারের ফান্ড, সমস্ত কিছু মিলিয়ে এবং রাজ্য সরকারের অর্থ মিলিয়ে আমরা কাজ করি। পর্যটন ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে, যে বিগত দিনে যেভাবে সহযোগিতা করে আমাদের যে অর্থ, আমি সেটা বলছিলাম এবারকার বাজেটে আমাদের দেওয়া হয়েছে 115 কোটি টাকা রাখা হয়েছে স্টেট বাজেট। আপনি জানেন 2017-18 সালে গোপাল বাবুকে বলছি, আপনাদের বন্ধুরা কত রেখেছিল? অনলি 9 কোটি টাকা। In the year 2017 and 18, the budgetary provision for tourism was only 9 crore. 9 কোটি টাকা। গতবার ছিল 159 কোটি টাকা। মাননীয় সদস্য, আপনি জানবেন, আপনিও, এটা তো একটা বাজেট, বাড়তেও তো পারে, আমরা আইতে অ্যাডজাস্ট করব। কমে আপনাকে এটাও বলে দিচ্ছি, আমি বলছি তো আপনাকে, এটা তো একটা এস্টিমেট। এটা 115 কোটি টাকা রাখা হয়েছে। তারপরে আমি শুনছি, আপনি বুকে হাত দিয়ে বসুন, আমি আপনাকে বলছি বুকে হাত দিয়ে বসুন, টাকার পরিমাণটা আমি বলছি আপনাকে, আপনি বসুন না। মাননীয় সদস্য, আপনি বসুন, আমি আপনাকে আসল ফিগারটা বলছি তো, আমি আপনাকে বলছি। প্লিজ আপনি বসুন না, আমি আপনাকে বলছি। এখানে আপনি দেখছেন 115 কোটি টাকা, এটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট নয়, আমি আপনাকে বলছি। 115 কোটি টাকা এখানে রাখা হয়েছে। তার বাইরে কারণ ফিনান্স দপ্তর জানে ট্যুরিজমের কাছে কোথা থেকে কত অর্থ আসছে বা আসবে, এটা ওনারা জানেন, সেটা হিসাব নিকেশ করেই তারা রেখেছে। আমি আপনাকে বলছি 97 কোটি 70 লক্ষ টাকা আমরা পেয়েছি শক্তিপীঠ নির্মাণ করার জন্য। একটু ক্যালকুলেট করবেন, একটু অঙ্কটা কিউমুলেটিভ করুন। 97 কোটি 70 লক্ষ টাকা আমরা পেয়েছি, তার মধ্যে 67 crore have been already released by Government of India। 97 কোটি 70 লক্ষ টাকা শক্তিপীঠ। গত 3 দিন আগে 48 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে জিরানিয়া শচীন্দ্রনগরে অত্যাধুনিক পার্ক তৈরি করার জন্য। আমরা ডিপিআর পেশ করেছি জম্পুই 70 কোটি, তার বাইরে আরো 100 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাবো। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্পন্সরশিপে আমরা 15 কোটির জন্য 59 কোটি টাকার কাজ চলছে। ছবিমুড়াতে 62 কোটি টাকার কাজ চলছে। তার বাইরে আগামী দিনে স্বদেশ দর্শন 2 তে
100 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে। ডিপিআর চলছে, ডিপিআর তৈরির কাজ চলছে এবং আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম, কমিউনিস্টদের সময় 2017 এবং 18 সালে সেই বাজেট ছিল অনলি 9 কোটি টাকা। আপনি জানবেন 25 কোটি টাকা মাননীয় অধ্যক্ষ মহোদয় ফেরত গেছে আনইউটিলাইজ, তারা ইউসি দিতে পারেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতেন? ট্যুরিজম মানে হচ্ছে বেলিল্লাপনা, ট্যুরিজম মানে হচ্ছে নাচ গানা, বাইরে থেকে মানুষ আসবে, এটা হচ্ছে বেলিল্লাপনা। বামফ্রন্ট সরকার বেলিল্লাপনাকে প্রশ্রয় দেয় না। আমরা যখন মাননীয় বিরোধী দল নেতা নেই, এখানে সম্মানিত সদস্য সুদীপ বাবু একটা প্রস্তাব রেখেছিলেন আজ থেকে 1 বছর আগে, গত বাজেট সেশনে উনি নারকেল কুঞ্জে গেছেন। উনি গিয়ে খুব আনন্দিত হয়েছেন, উৎফুল্লিত হয়েছেন এবং উনি এসে এখানে একটা প্রস্তাব রেখেছেন যা আমার মনে হয় এই জিনিসগুলো করলে আরো ভালো হবে, অ্যাট্রাকটিভ হবে। সঙ্গে সঙ্গে বিরোধী দল নেতা উঠে দাঁড়ালেন, বলে না এটা করতে যাবেন না, রাজ্যের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা প্রাধান্য দেওয়া উচিত হবে না। অথচ ট্যুরিজমকে নিয়ে আমরা ভাবছি। প্রধানমন্ত্রীজি বলছেন ট্যুরিজম হবে ভারতবর্ষে আগামী দিনে, সারা শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে হবে আগামী দিনে লাইভলিহুড আর্নিং এর একটা উপায়। চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, আমাদের রাজ্যে আমরা সেই জিনিসটা চেষ্টা করছি এবং আগামী দিনে আমরা সেই জিনিসটা করব। আগামী 2 বছরের মধ্যে দেখবেন মাসে আজকে আমরা সেটা বলতে চাইছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবারকার বাজেট ফিনান্স দপ্তরের মন্ত্রী এখানে আছেন, 6000 কোটি টাকার উপর রাখা হয়েছে ফিনান্স দপ্তরের কাছে। আপনি যে বললেন কম কেন, কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী আমাদেরকে যখন প্রস্তাব পাঠান কখনো না করেন না। আমাদের সুযোগ রয়েছে আরিতে অ্যাডজাস্ট করার। অর্থ দপ্তরের কাছে 6000 কোটি টাকা রয়েছে। গত যে ডেভাস্টেটিং ফ্লাড, যে ফ্লাডে আপনারা জানেন প্রায় 14-15 হাজার কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি, রাতারাতি মাননীয় অর্থমন্ত্রী পূর্ত দপ্তরকে 500 কোটি টাকার উপর প্রদান করেছেন রাস্তাঘাট নির্মাণ করার জন্য। গবাদি পশু জল ধুয়ে নিয়ে চলে গেছে, হাঁস মুরগি গৃহপালিত পশু সমস্ত কিছু অর্থ দপ্তর থেকে সেই অর্থ দিয়ে পূর্ত দপ্তর বিভিন্ন দপ্তরকে আমরা আবার সুন্দর ত্রিপুরা করার কাজে আমরা হাত দিয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। তো স্বাভাবিকভাবে এবারকার যে বাজেট কোনো কর কারোর উপর চাপানো হয়নি। আপনি দেখবেন, আমি যেটা আমার বক্তব্যের শুরুতে বলেছি, মাননীয় চেয়ারপারসন ছিলেন, যে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের ট্যাক্স রেভিনিউ যে সোর্স, নন ট্যাক্স রেভিনিউ প্রত্যেকটা মিলে আমাদের 48% হচ্ছে এবং এই 48% টোটাল বাজেটের মধ্যে আপনি এই যে 48% এর অর্থ এটা আমাদের নিজস্ব আয়, মানে আমরা রাজ্য আত্মনির্ভর হওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ত্রিপুরা করার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটাই হচ্ছে। কারণ ভারতবর্ষের ইকোনমি, মাননীয় বিরোধী দল নেতা বক্তব্য রেখেছেন, কি বলেছিলেন? উনার বক্তব্যের 25 মিনিটে উনি প্রথম হাউডি মোডি দিয়ে শুরু করলেন, ডোনাল্ড ট্রাম্প দিয়ে শুরু করলেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া হয়ে উনি ভারতে এলেন, এসে ভারতের অর্থনীতিকে তুলনা করলেন, করে এসে স্টেট বাজেটে এসে 5 মিনিট কথা বললেন। আজকে ভারতবর্ষের অর্থনীতি কি? পঞ্চম শক্তিশালী অর্থনীতি, 3.5 লাখ ট্রিলিয়ন ডলারের সেখানে অর্থনীতি। ভারতবর্ষের অর্থনীতি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, জাপান, তাদের পরেই হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। মোদীজি যার নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যার নেতৃত্ব দিচ্ছেন, তাই আমাদের জিএসডি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে, আমাদের বাজেটে এবার তাই প্রায় 5000 টাকার কাছে অর্থ ধনরাশি এবার আমাদের এক্সট্রা আমরা বাড়াতে পেরেছি। আজকে স্বাভাবিকভাবে এটা জনমুখী বাজেট, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বাজেট, এবং এই বাজেটকে যারা বিরোধিতা করবে তারা জনগণকে বিরোধিতা করছে। রাজ্যের মানুষ আগামী দিনে তাদের উচিত শিক্ষা দেবে। এই কোটি কথা বলে এই বাজেটকে সমর্থন করে মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।
কমিউনিস্ট স্টেট ক্যারল কিন্তু ট্যুরিজমকে ভীষণভাবে প্রমোট করে। হ্যাঁ, না না, কমিউনিস্ট কান্ট্রির কথা বললাম। এখন বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আজকে যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে 21শে মার্চ থেকে অনেকেই বাজেট নিয়ে আলোচনা রেখেছে এবং এই বাজেট অধিবেশনে 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় দিন রাত খেটে এই বাজেট উনি পেশ করেছেন। আমরা নিজেরাও দেখেছি, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, সমস্ত মিনিস্টার, অনারেবল মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা সবাইকে ডেকে ডেকে বিভিন্ন তাদের যে ডিপার্টমেন্টের কী কী চাহিদা আছে প্রায়োরিটি বেসে সেভাবে বাজেটে উনি লিখেছেন। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2025-26 অর্থ বছরে যে বাজেট উনি পেশ করেছেন আমি ওনাকে ধন্যবাদও দেব, পাশাপাশি এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটা জনমুখী বাজেট বলার অপেক্ষা রাখেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে বিকশিত ভারত 2047 যেটা উনি ভেবেছেন সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু এই বিকশিত ভারতই হবে। সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি। এই বাজেট সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট। যদি আমরা মহিলাদের বলি, শিক্ষার্থীদের কথা বলি, যুব সম্প্রদায় বলি, দিব্যাঙ্গন বলি, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, ইভেন প্রাক্তন জওয়ান, তাদের বিষয়েও এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। সর্বোপরি আম জনতার কল্যাণী বাজেট। আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন ওনার এবং ওনার দপ্তরের গোটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, পর্যটন মন্ত্রী উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে কোথায় ছিল 11তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি, সেই জায়গায় আজকে 5ম স্থানে ভারতে এসে পৌঁছেছে এবং 2030 সালের মধ্যে 3য় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে 3rd লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যে উনি কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025-এ সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই সভা থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজেট বিশ্বের দরবারে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে সেটা আমরা নিশ্চিত। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছুই বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা আসছে। খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। তো এত কিছু হচ্ছে, এমন ভাবে কথা বলেন ওনারা যে সামনের বারতেই ওনারা চলে আসবেন এবং মানুষ ওনাদের পিছনে চলছেন, কিন্তু দেখা যায় যে শূন্যের কোঠায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023-এর বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো, এইবার কোথায় যাবে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেল। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আয়া করতেছি মাননীয় মুখ্যমন্ত্রী, আয় করতেছে। বাজেট সম্পর্কে
যে ধারণা আমার আগে কিন্তু ছিল না, বাজেট সম্পর্ক জানতে হবে সেই বিষয়টাই এখন পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট, যে কোনো দেশই হোক রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয় সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এইবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শ্রোতাতে এবার কিন্তু বোঝা গেছে ঠিক অফ দ্য আইসবার্গ। এবার যেভাবে পরিশ্রম করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে। এবারের বাজেটে কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স এলোকেশন। রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত, তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটে সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি, আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি প্ল্যান প্রাপ্তি হয়েছি শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছিলেন না? জোগাড় অনেক সময় দেখান তো। যাই হোক, তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডিপি, সেটা যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট, বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এইবারের বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনে দিয়ে কিন্তু নিতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি, তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এইভাবে বাজেটে আমরা দেখলাম। সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পেয়েছি। রেভিনিউ প্ল্যানিং, রাজস্ব পরিকল্পনা, এখানে আগে থেকে বুঝতে হবে আমি কোথা থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথা থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে এবং তার কৌশল যে নির্ধারণ, সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিং সেটা বোঝা যায়। এভাবে বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বাজেট পেশ সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করছি, সব মানুষ জানবেন, এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই। সেই 6টা যে বিষয় আমি বললাম এবারে বাজেটে, সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবারে 2025-26 অর্থ বছরে যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না। এবারও কিন্তু সেই করের কোনো স্থানে নেই, করের কোনো বোঝাই নেই। পরিবেশ বাবু গতকালকে উনিও বলেছেন, এত সুন্দর বক্তব্য উনি বাজেটের উপর দিয়েছেন। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্ক। ও খুবই ভালো বক্তব্য রেখেছেন। 2018 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে 2018 সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর,
এবং কর বহির্ভূত যে রাজস্ব, করের বাইরেও তো নন ট্যাক্স আছে, সেটা সব মিলে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 236% বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেট। আমরা 2024-25 অর্থ বছরে যদি সার্বিক উন্নয়ন খাতে আমরা দেখি, সেখানে 14,771.88 কোটি টাকা সেটা ছিল 2024-25। এই বছর কত বাড়লো? 14,000 থেকে 18,012.91 কোটি টাকা। তাহলে আমাদের বৃদ্ধির হার কত? 22%। আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি, এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসডিপি একটা বিরাট একটা সূচক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারে মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। আমরা দেখেছি 2020-21 সালে যে গ্যাপ সেটা ছিল 38.98%, 2023-24 সেটা গিয়ে দাঁড়িয়েছে 26.48%, অনেকটা নামিয়ে দিয়েছে। এরপরে তো আস্তে আস্তে করে অনেকটা কমবে আমি নিশ্চিত। এবং এতে করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এতে করে ওনার বিচক্ষণতার পরিচয় কিন্তু তুলে দিচ্ছেন এবং ওনার পুরো টিম। আমরা 2017-18 অর্থ বছরের তুলনা যদি করি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত ছিল? 43,715 কোটি টাকা। এখন 2024 অর্থ বছর, যেটাকে অ্যাডভান্স এস্টিমেট করে 91,224 কোটি টাকা হয়েছে এবার। এবং আমি এই হাউসকে জানাতে চাই, আমরাও বলি অনেক জায়গায়, হয়তো অনেকে জানেন যে নর্থ ইস্টের মধ্যে জিএসডিপি স্টেট হিসাবে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় আসনের মধ্যে। ভাবা যায় ছোট্ট প্রদেশ, তারপর আমরা নর্থ ইস্ট রিজনের মধ্যে এখন সেকেন্ড পজিশনে। জিএসটি সংগ্রহ জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরার যে বার্ষিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় এই বছর ফেব্রুয়ারি 2025-এ সর্বোচ্চ 9.1% বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা টপ মোস্ট পারফর্মার এখানে। যদি রাজ্যের মাথা পিছু গড় আয় আমরা যদি তুলনা করি 2017-18 সালে 1,444,000 টাকা ছিল, 2023 সালে সেটা বৃদ্ধি পেয়ে 1,77,723 টাকা হয়েছে। কাজে সিকিমের পরে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক রাজ্য, যেখানে মাথা পিছু গড় আয় আমাদের এখন সিকিমের পরেই নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট।